বাবা জানেন দিতে পারেননি, কিন্তু স্কোর করে দিয়েছে, এরকম একটা কোনো ব্যাপার। পরবর্তীকালে যেটা আয়রন, যেদিন আমার ন্যাশনাল জিওগ্রাফি ওদের তরফ থেকে উপহার হিসেবে সম্মান দক্ষিণা তা আগে পেয়ে গেছি, বড় বই সুন্দর প্যাক করে এলো। বাবাকে দেখাচ্ছি, বয়স হয়ে গেছে তখন, প্রায় অন্ধ, দেখতে পাবেন না, শুধু বইটা হাতে নিয়েছেন, হাত গোলাচ্ছে, বলছে যে পায়ের তলায় সাধু এই ছবিটা, আচ্ছা আচ্ছা খুব ভালো ছেটেছে না, পৃষ্ঠাগুলো তো খুব দামি পেপার মনে হচ্ছে, বাবা এত ওয়েট। ছেলে বাবা হাতে নিলেন, কিন্তু সচক্ষে দেখতে পারলেন ওই বলে পরের জন্মের জন্য তো তোলা রইল হয়তো। একটি মেয়ে, একজন ছেলে বললো যে স্যার ও মেয়েটি যদি ফেসবুকে একটা না ছাড়তে পারে, ও কোনো আউটিংটা করতেই পারবে না, একটা অনুমতি দিলাম। খেতে বসেছি দুপুরবেলা, সেদিন লেট লাগ, 3টের সময় খেতে বসেছি, 4টের সময় শেষ হচ্ছে। আজ থেকে বলছি 10-12 বছর আগে, স্যার 12,000 লাইক। এবার অন্য ছেলেগুলো বলছে স্যার আপনি ওকে অ্যালাউ করলেন, আমাদের করলেন না। ভাবো তাহলে সত্যি তো বাজে। রাত্রিবেলা বললাম ঠিক আছে তোদের দিলাম, ছেড়ে দিই। ঘটনা চক্রে মেয়ে কম, ফটোগ্রাফার গেছিল সেই সময়টা, ছেলে বেশি। ছেলেদের লাইক সংখ্যা সেম ছবি, 2, 5, 6। আমরা জেন্ডার 2, 3টে থেকে বন্ধুত্ব ভুলে যাও, কয়েক হাজারে পৌঁছে দিতে পারে। তুমি মেয়ে বলে বলছি, আমার ছেলে মেয়েদের বলা এটা খুব লঘু কথা হয়ে যাবে, কিন্তু আমি এটা খুব খুঁটিয়ে দেখেছি বলে বলি যে যদি দেখিস যে আমার কোনো ছবি লাইকস মেয়েদের বেশি, সবটা এটা অন্যরকম ভাববি না। এই নয় যে প্রেম করবো, বিয়ে করবো, ভালোবাসবো, এরকম টাইপের নয়। ছবি কোথাও দুর্বলতা আছে। আমি জেনারেলি পেয়েছি বলতে পারি এই সময় ছেলে মেয়ের আলাদা করে ভোট দেওয়া, মেয়ে ভোট দিলেও এক, ছেলে ভোট দিলেও এক। কিন্তু তুমি নিজেও সার্ভে করে দেখবে, তুমি একটা কবিতা লিখে ছেড়ে দাও, তোমার পুরুষের কটা প্রশংসা আসছে, মেয়েদের কটা প্রশংসা আসছে, মাইনরিটি দেখো ধরা পড়ে যাবে। আমি মাইনরিটি দেখি। আমাদের কোনো এক্সিবিশন হলে অফুরন্ত কার্ড ছাপানো হয় এই কারণে, তোমরা আমাদের অতিথি, যেন প্রপার ওয়েতে সম্মান দিয়ে তোমায় আমন্ত্রণটা করতে পারি। আর কি করতে পারবো? এখানে এক্সিবিশন হলে শিল্পীদের আচরণটা থাকে, পায়ের ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে রেখেছি, মানে আমি বিশাল ব্যাপার, তুমি কিচ্ছু না, মানে আমরা এক্সিবিশন করে ধন্য হয়ে গেছি। হার্ডেই উল্টো কথা বলে আমরা ধন্য হই না, আপনারা এসছেন বলে আমরা ধন্য বিশ্বাস করি। আমি বিশ্বাসের জায়গা থেকে বলছি, তুমি কোনোদিনও আমাদের কোনো এক্সিবিশনে গিয়ে তুমি গেট থেকে যদি আসুন, এদিক দিয়ে দেখুন, যদি না বলে মোটামুটি সে তো সাসপেন্ড হবেই, আমি অন্তত হলে থাকবো না। মনে করো তোমার বাড়িতে তুমি নিমন্ত্রণ করেছো, ঢুকে গেল তুমি বাইরে আরেকজনের সঙ্গে, একদম তাই। মানে আমি বলি অভদ্রতা, অভদ্রতা। এটা আমাদের এই কালচারটা তুমি একাডেমি চত্বরে গিয়ে খেয়াল করবে, বুঝতে পারবো। আমরা অনেক সময় তো অন্যদের দিকে দোষ দিই, শিল্পীদের যে কি বাঁধরাম আছে তুমি কল্পনা করতে পারবে না। এইদিকে বড় হয়েছি আর যেটা করবো না, তা গেল। এই ছাত্রদের কথা বলছি, কতটা বন্ধুত্ব আর আসল বন্ধুত্ব, কার কটা কার্ড লাগবে নেমন্তন্ন, কার 4টে, কার 3টে, কার 2টো। আর তোমার আর কোনো বন্ধু নেই না, সেরকম তো বন্ধু নেই, শুধু কার্ডগুলো নষ্ট হবে। সে আশা করছে প্রচুর ক্লায়েন্ট আসবে, তার ক্লায়েন্ট আসবে 100 জন, কিন্তু আমাদের বন্ধুদের মানে কার্ড, ক্লায়েন্টও নেমন্তন্ন করতে পারছে না, 2-3টে কার্ড হলে হয়ে যাবে। এটা আবার বলে দেখেছি, যা 3টে আগে দিয়েছে ওগুলো 300টা বাড়িতে নষ্ট হচ্ছে, পর্দা লেখা হবে, তো মজালা। আর বাবা নিও না, দয়া করে, আমাদের তো কোনো স্পন্সর নেই। কার্ডটা আমি আমার মানে কি বলবো, মেধাকে বিক্রি করে যেটা উপার্জন করি, আমার শ্রমকে বিক্রি করে যেটা অর্জন করি, সেখান দিয়ে কার্ডটা ছাপা। না হলে এই কার্ডটা না ছাপলে এই কার্ডের টাকায় তোমরা যেভাবে বিলাসিতা করো আমি করতে পারতাম, করি না। ফটোগ্রাফির দিব্যি আমি করি না, কারণ আমি মনে করি ওপরে একজন, এখনো বিশ্বাস করি, আমি মারাত্মক ঈশ্বর বিশ্বাস আগেই বলেছি, আমি সারাদিনে 1 সেকেন্ডও কোনোদিন প্রেয়ার করি না ঠিক মতো বলতে গেলে। মানে হয়তো রাতের শেষে ঘুমোতে গেলাম, ঠাকুর মানে ঘুমোতে গেলাম আর কি। আর ব্যাপারটা এমন করি, এখানে বাদ কিনলো তোমাকে গালাগালি দেবে,
যে তুই তো জানো আমি আজকে কতটা ব্যস্ত ছিলাম, তোমায় ডাকবো রামকৃষ্ণ সাথে কিছু কথাও আছে, যে ও কাজ করে তো ঠাকুর সাধু ভজন কখন করবে, ঠিক আছে ওর কাজটাই করবে। গীতা আছে কর্মই ধর্ম, অনেক পরে জেনেছিলাম যে ঠিক আছে কর্মই যদি আমার ধর্ম হয় তো ঠিক আছে, এই নিয়ে বলতে গেলে অনেক সময় হবে। একসময় খুব বেলুন মঠে প্রেয়ারে যেতাম, প্রেয়ার করছি আমি ভাবছি কোন ক্লায়েন্টে টাকা দিই না ওই ওর কাছে বলতে হবে, এই কাগজে ছবি জমা দিতে হবে, এই কিরে বাবা ঠাকুরের সামনে বসে প্রেয়ার করছি, ভাবছি ওরকম নিজের খুবই হলো। আমার কয়েকজন বন্ধু বললো হ্যাঁ রে তোর যেই এবার চাকা উল্টো দিকে ঘুরতে আরম্ভ করলো, বেশ সাফল্য আসতে আরম্ভ করলো, সঙ্গে প্রেয়ারে যেতে আরম্ভ করলি না, মানে লাগলো যে তাই। প্রথম 2 সপ্তাহ প্রেয়ারের সময় রবিবার সন্ধ্যে 5:30 6টা বাড়িতে ছটফট করছি, আর ওই ঠাকুর পাপ দেবে শুধু এর জন্য, কিন্তু আমি যাচ্ছি তো শুধু আমার শরীরটাই যাচ্ছে, মন তো যাচ্ছে না। ঘটনা চক্রে বলছি ঠাকুর মানে পরম করুণাময়। 3য় সপ্তাহ থেকে ঠাকুর যে ছপ্পড় মেরে আমাকে কেরিয়ার দিয়েছিলেন, জন্মান্তর থাকতে থাকবে যে তারপরে তুমি এটা চাইছিলে। আমার কয়েকজন বন্ধু বলেছে যে স্বামীজিতে বারবার বলতে হবে সব ধ্যান জ্ঞান করার থেকে মাঠে 2-4 বল পেটাম, সেদিন মর্ম বুঝতে পেরেছি। একদম আমি বিশ্বস্ত এই কথা বলছি, খুব মোটা দাগের কথা বলছি, কিন্তু টোকা কথা না, ওর জীবনের এই যে জায়গা, এই যে ছেলে মেয়েদের বলছি যার 4-5টা কার্ড দেওয়ার নেমন্তন্ন নেই, এবার দেখছে সে লাইফ পাচ্ছে 750-800, 5000 4000। এখানে একটা ছবি দিয়ে টেস্ট করেছিলাম, এটা বলে এই প্রসঙ্গ থেকে বেরোয়। একটি আউটিং গেছি, আমাদের আউটিং হলে ওখান থেকে ছবি ছাড়া নিষিদ্ধ, তোমার ক্লোজ আপ আনন্দ করছো যেসব ছাড়ো, কারণ সেগুলোর মধ্যে বিভিন্ন এক্সিবিশনে ঘুরবে। যখন হলো একটি মেয়ে একটি ছেলে বললো যে স্যার ও মেয়েটি যদি ফেসবুকে একটা না ছাড়তে পারে ও কোনো আউটিংটা করতেই পারবে না, একটা অনুমতি দিলাম। খেতে বসেছি দুপুরবেলা, সেদিন লেট লাগ 3টের সময় খেতে বসেছি, 4টের সময় শেষ হচ্ছে। আজ থেকে বলছি 10-12 বছর আগে, স্যার 12,000 লাইক। এবার অন্য ছেলেগুলো বলছে স্যার আপনি ওকে অ্যালাউ করলেন আমাদের করলেন না। ভাবো তাহলে সত্যি তো বাজে। রাত্রিবেলা বললাম ঠিক আছে তোদের দিলাম, ছেড়ে দে। ঘটনা চক্রে মেয়ে কম ফটোগ্রাফার গেছিল সেই সময়টা, ছেলে বেশি। ছেলেদের লাইক সংখ্যা সেম ছবি, 2, 5, 6টা। আমরা জেন্ডার 2, 3টে থেকে বন্ধুত্ব ভুলে যাও, কয়েক হাজারে পৌঁছে দিতে পারে। তুমি মেয়ে বলে বলছি, আমার ছেলে মেয়েদের বলা এটা খুব লঘু কথা হয়ে যাবে, কিন্তু আমি এটা খুব খুঁটিয়ে দেখেছি বলে বলি যে যদি দেখিস যে আমার কোনো ছবি লাইকস মেয়েদের বেশি, সবটা এটা অন্যরকম ভাববি না। এই নয় যে প্রেম করবো বিয়ে করবো ভালোবাসবো এরকম টাইপের নয়, ছবি কোথাও দুর্বলতা আছে। আমি জেনারেলি পেয়েছি বলতে পারি এই সময় ছেলে মেয়ের আলাদা করে ভোট দাও, মেয়ে ভোট দিলেও এক ছেলে ভোট দিলেও এক, কিন্তু তুমি নিজেও সার্ভে করে দেখবে। তুমি একটা কবিতা লিখে ছেড়ে দাও, তোমার পুরুষের কটা প্রশংসা আসছে, মেয়েদের কটা প্রশংসা আসছে, মাইনরিটি দেখো ধরা পড়ে যাবে। আমি মাইনরিটি দেখি এবং সোশ্যাল মিডিয়া থেকে কতটা মাইনরিটি দেখি তোমায় বলছি। এবং আমাদের মেম্বাররা আউট করতে বারণ করে। আমি সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করি কিরকম জানো তো, মার্কেট সার্ভে করার মতো জায়গা থেকে। আমি ফেসবুকটাকে বলতে বাধা নেই, দেখবে বিভিন্ন পদ্ধতি আছে সমীক্ষা করার। কোনো কিছু মার্কেটে নামলো, একটা রিসার্চার টিমকে দিয়ে দিল, সমীক্ষা করে বলো যে তোমার কি। এটা বললে অনেকে হয়তো হার্ট হতে পারে, কিন্তু চরম সত্যটা বলাই ভালো। তুমি আমার ফেসবুক প্রোফাইলে ঢোকো, আগে ছিল 8-9টা প্রোফাইল, 5000 হয়ে যায়, তারপর নিতে দেয় না। তা অনেকে মনে করে কোনটা আমার আসল কোনটা নকল। এই করতে করতে যখন 9টা হয়ে গেছে, একই নিউজ বা নিমন্ত্রণ 9টাকে পাঠাতে সময় চলে যায়, সবসময় সময়ও পাই না, দেখছি বন্ধু বিচ্ছেদ হয়ে যাচ্ছে। যে তুমি 9 নম্বর প্রোফাইলে যে আমি তো খবর পাবো 5 ঘন্টা বাদে বা 5 দিন পরে, আর মুশকিল। কজন বললো তুমি পেজ তৈরি করো, তাতে কোনো নেই। অদ্ভুত প্রবণতা, পেজে কেউ ঢুকবে না, প্রোফাইলে ঢুকবে। এখনো সেটা বর্তমান, কিন্তু আমি আমার ওই 7-8টা প্রোফাইল ডেল করে দিলাম, একটা প্রোফাইলে রইলাম, দেখবে 5000। আর থার্ড আই পেজ আছে, অতনুপার পেজ আছে, খুব কম। এবং মজার যেটা জিনিস, এটা মনে হয় ভারতবর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। আমার ফ্রেন্ড যদি কোনো জায়গায় দেখা যায় ফ্যান ফলোয়ার কি বলবো 40-50 হাজার, থার্ড আই দেখবি 400-500। মানে ব্যক্তির থেকে সংগঠন ছোট, এও আমার এখানে শেখা হলো। আমি মজা করে বলি, জ্যোতি বসু যখন বারবার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, উনি পার্টি অফিসে যেতেন, উনি জানতেন, সবাই বলতো যে ওটা হচ্ছে জ্যোতি বসুর পার্টি, কিন্তু জ্যোতি বসু পাত্তা না দিতে পারতেন।
ঠিক মমতা ব্যানার্জির ক্ষেত্রে মমতা বলতে বলতে আমাদের দল তৃণমূল বলে, কেন তো মমতার দলই বলতে বলে। আমাদের এখানে একটা ব্যামো আছে, সংগঠনের থেকে ব্যক্তি বড় হয়ে যায়, যেটা বাজে ব্যামো, আলাদা কথা গেল। আমার ফেসবুকে আমি কি করি, যতজন এই যে এখন 5,000 যাদের দেখতে পাচ্ছ এবং ওয়েটিংয়ে কতজন আছে ছেড়ে দাও, আমি আমার পেজের কথা বলছি না, প্রোফাইলের কথা বলছি। 5,000 জনের মধ্যে অনেক নামি দামি ব্যক্তি আছে, কিন্তু একজনকেও আমি বন্ধু হিসেবে আমন্ত্রণ জানাইনি। তুই বলতে আপনার এত মানে ঔদ্ধত্য বা কিচ্ছু না। আমি বলি সবসময় সমীক্ষা করার মতো আমার কাছে পয়সা নেই সমীক্ষা করানো। তারা অতুল পালকে ফ্রেন্ড হিসেবে কেন পেতে চায়? আমার একটাই, আমার দেখতে অমিতাভ বচ্চন বা উত্তম কুমারের মতো না, আমরা হেসে ফেলবেন, এরকম একটা জায়গা। আমার এমন কোনো কিছু ক্যারিজমা নেই যে আমাকে বন্ধুত্ব পাতাবার জন্য। তার মানে কোনোভাবে আমার কোনো ছবি তাদের স্পর্শ করে, ভালো লাগে, সেই জায়গা থেকে মনে হয়েছে অতুল পালের সঙ্গে বন্ধুত্ব করা যায়। তার মানে আমি জানি ওই 5,000 জন একজনও কম না আমার ফটোগ্রাফিকে ভালোবেসে আমার বন্ধুত্বটা চেয়েছে। এইবার ওর লাইক ডিসলাইক আমার খানিকটা সমীক্ষা করতে সুবিধা, যে দেখি তো 1, 2, 5,000 তো ফ্রেন্ড আছে, তার সঙ্গে আরো কে ফলোয়ার আমি ওসব ছেড়ে দিচ্ছি। ওখানকার 1% আমার কোনো এক্সিবিশনে আসে না, এর বিচিত্র জায়গা। তাহলে ফ্রেন্ড করতে চায় কেন? তার মানে তারা ওই অদৃশ্যই থেকে যান। কেন ফ্রেন্ড করেছে কেউ জানে না, ওই হরলিক্স আমি এমনি খায় মিটে গেল। কিন্তু ওই জায়গাটা আছে যে যদি কখনো দেখি 5,000-তে 4,999, আমি মনে হয় দেখি তো কোনো অ্যাক্টিভিটিস কোনো, তার মানে আমার কিছু একটা দুর্বল। যদিও অতজন ওয়েট আছে, তুমি দেখবে একদিন যতক্ষণ আমার চোখে পড়েছে 4,999 হয়ে গেছে, আবার পরের মুহূর্তেই 5,000 হয়ে গেল। গাদা তো ওয়েটিংয়ে আছে রে বাবা, যারা অলরেডি করে রেখেছে। আমি কোনোদিনই 5,000 টপকাতে পারবো না, সেকেন্ড প্রোফাইল করবো না। আবার তারাও কখনো পেজে যাবে না, না অতনু পাল পেজে যাবে, না থার্ড আই পেজে যাবে, আলাদা। এইবার বলি এটা একটা সমীক্ষার জায়গা। এই যে আমি তখন বলছিলাম না যে কার কটা বন্ধু আছে, একটা যে জেন্ডারিফিকেশন বাদ দিলে তুই দেখবে প্রায় শূন্য। আমি তখন বলি একটা চেষ্টা করো যাতে অন্য দিক দিয়ে মানে সবকিছু বাদ দিয়ে তোমার কাজের জন্য তোমার কেউ বন্ধু হতে চায়, এটা আমাদের কাছে খুব জরুরি। এটাও এই প্রসঙ্গে বলে রাখলাম, যেহেতু আমার একটা পরীক্ষালব্ধ বলে, এই নিয়ে প্রচুর বলা যে আমি 5-7 দিনের সেমিনার করে ফেলতে পারি, কারণ আমি খুব ভালোভাবে এই যে সোশ্যাল মিডিয়া আমায় শিখিয়ে দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফি, কারণ নাহলে আমি যেতে পারতাম না। এবং আমি মনে করি আমার থেকেও যারা ফটোগ্রাফার আছে, ভালো ভালো ফটো লাভার আছে, ফটো আর্টিস্ট আছে, তারাও যেতে পারেনি, সোশ্যাল মিডিয়াকে ঠিকমতো ইউজ করতে পারেননি বলে হয়তো ক্ষমতা ছিল, ওই জায়গায় মার খেয়েছেন। আরও অন্যান্য কিছু উপাদান আছে, তার মধ্যে এটা একটা জরুরি। এবং আরেকটা মজা হচ্ছে এখানে, আবার বলি, এটা তোমাদের যেহেতু এত ভিউয়ার আছে তাদের উপকার হলে, আমাদের এখানকার একটি ছেলে কান ফিল্ম ফেস্টিভ্যালের ভলেন্টিয়ার্স হবে বলে আবেদন করলো, সব কমপ্লিট চলছে, লাস্ট এলো কি জানো? তোমার লাস্ট 3 মাস ফেসবুক কি করেছ, টুইটার কি করেছ, ইনস্টাগ্রাম কি করেছ, পাঠিয়ে দাও। এবং ঘটনাচক্রে ছেলেটি সেখানে উত্তীর্ণ হতে পারেনি। এটা একটা দেখে সব চলছে লাস্টে বলছে ও স্যার মারাত্মক গন্ডগোল করে দিয়েছে, আমার মনে হয় কেটে গেল। কেন? খুব বেশি ছ্যাপলা ছেলেও নয়, সিরিয়াস ছেলে, কিন্তু এমন কিছু এলিমেন্ট ওখানে ঢুকিয়ে রেখেছে লাস্ট 3 মাসের মধ্যে। কান ফেস্টিভ্যালের মতো যে ভলেন্টিয়ার সবার মতো যে মানে মানসিকতাটা তৈরি, যে তুমি এত সিরিয়াসলি করছো, তোর প্রোফাইলে সেটা রিফ্লেক্ট করছে না। এবং ওকে বারবার বলতাম, ও কোনো রেস্তোরাঁয় গেলে তাকে বলতাম যে দেখো ভারতবর্ষে অনেক মানুষ খেতে পায় না, খাও না, তুমি খুব ভালো করে খাও, ভালো ভালো রেস্তোরাঁয় খাও, নাম বলছি না, কোনো কফি শপে গিয়ে তুমি 700 টাকা দামের কফি খাও, ওটা নিয়ে বসো না। কারণ আমি মনে করি আমার ছোটবেলা তো, তখন মনে হয় যে 10 টাকার চাটা কিনে খেতে পাচ্ছি না, ও এরকম খাচ্ছে, কষ্ট লাগে, এই কষ্টটা দিও না। আমি যদি না জানি খেলাম, আমার তো তৃপ্তি হলো, কিন্তু আমার তৃপ্তির সঙ্গে আরেকজন কষ্ট বাড়িয়ে কি লাভ আছে? আর কেউ যদি তোমার ওই খাওয়া দেখে তৃপ্ত হয়, কেউ তোমার থেকে 10 গুণ মাইনে বেশি বা টাকা উপার্জন করে, কারো সেরকম দিন তো ওখানে গেছিল, আচ্ছা ওই কপিটাকে খুব ভালো হয়, পরে আমিও এই টেকনিক্যাল দিকগুলো নিয়ে যখন আপনি ফটোগ্রাফি করেন, তো ফ্রেমের ব্যাপারটা একটু যদি বলেন, মানে কিভাবে আমি কম্পোজিশনকে মারাত্মক গুরুত্ব দিই। আমি কম্পোজিশন অর্থে এ নিয়ে পৃথিবীর অনেক বাকবিতণ্ডা আছে, যে কম্পোজিশন কি পড়তে হয়, স্বাভাবিকভাবে কিছু কম্পোজিশন গড়ে ওঠে। আমি বলি কম্পোজিশনকে আমি দেখি এটা ব্যাকরণ।
সব কটা ব্যাকরণ মেনে কথা বলি এরকমটা নয়। যেমন এখনই কথা বলছি, তোমাকে আমি বললাম এই দমবন্ধ পরিবেশে আমার খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভালো কথা, মানুষ প্রশ্বাস দেয়, নিঃশ্বাস ছাড়ে। এবার আমাদের 1000 জনের মধ্যে 1 লক্ষ লোক তো ওটাই বলে থাকে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওটা তো ছাড়ার বিষয়, গ্রামাটিক্যালি ভুল। কিন্তু এর জন্য যদি তোমায় থামিয়ে বলে শোনো, এটা কখনো মজা মস্করা করতে গেলে কোনো ক্লাসে আলাদা। তুমি বলো তোমার প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবার মনে করো আর কদিন মধ্যে লু বইবে, পাশে সব হাসপাতালি করছিস, দাদা একটু সরবেন, আমার প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে এরকম করে তাকাবে। তার মানে ওখানে যদি আমার গ্রামার ব্যাকরণটা জানা থাকে, হয়তো এমনি বললাম ওই পরিবেশের মধ্যে ঠিক আছে, তাহলে ঠিক আছে। একটা সাধারণ ব্যাপার যে গ্রামার কি করে দেয়। আমার এখন খুব চা খেতে ইচ্ছে করছে, মানে চা তো পান করার বিষয়, চা কি খাওয়ার বিষয় নাকি? আমি যদি বলি আমি খুব তৃষ্ণার্ত বা কিছু, একটু চা পান করলে ভালো হয়, কখনো কখনো হয়, বিশেষ চটা অথবা এবার একটু চা পান করা যায়, আমি বলেন আমি কখনো বলেন না, বলে কখনো বলি, তো যখন মনে পড়ে যায় তখন চা পান করার কথা বলি। এইবার আমি গ্রামারটাকে এরকম ভাবে দেখি, জানা দরকার। আমি জানি প্রশ্বাস বলা উচিত, কিন্তু নিঃশ্বাস বলছি সকলের স্বার্থে। আমি কোনো গ্রামের একটা চায়ের দোকানে গিয়ে আমি একটু চা পান করার ইচ্ছে হচ্ছে, বলবো না দাদা চা পাওয়া যায়, একটু চা খাওয়ান, ভালো করে জমিয়ে খাওয়ান, তো জমিয়ে চা পান করানো তো এটা চালিয়াতি হয়ে যাবে। এবার কোনো একটা বিদগ্ধ জনে পেতে যে এইবার ভাই আমার একটু চা পান করতে ইচ্ছে করছে, মানে কারণ আমি জেনেও কখনো কখনো অপেক্ষা, আমি বলি কম্পোজিশনটা সেম থিং। কিন্তু ঠিক একজন ভাষা নিয়ে কাজ করছে, তার যেমন ব্যাকরণ জানা দরকার, একজন ফটোগ্রাফারেরও ওটাকে জানা দরকার। এবার কখন প্রয়োগ করবো না করবো ঠিক এই যে কথা বলছে, এরকম বুড়ি বুড়ি উদাহরণ দেওয়া যায় এরকম ভাবে। এইবার এটা একটা আর্ট ফর্ম, খুব যেন রিজিডিটি না থাকে। বলা হয় যে একটা নিয়মের অনুশাসনে যদি বেঁধে দেওয়া হয়, তুমি একটা উদাহরণ দেখতে পারবে। রবীন্দ্রনাথের গানে যখন রবীন্দ্রভারতী সিলেকশন করতো, তারপরে যখন ছেড়েছিল অনেক উল্টোপাল্টা গান এসেছিল। আজকে একজনকে দেখা হতো বিক্রিটা রবীন্দ্রসঙ্গীত করে খুব বিক্রি করতে পেরেছে, একজন শিল্পীর নাম বলো। ফেসবুকে বাদরামো করা অনেকে আছে, আমি কারোর নাম নিচ্ছি না, একটা বিক্রি করে দেখাক, সে অ্যালবাম করে দেখাক না, ফেসবুকে তো অনেক অনেক লাইক আছে, একটা অ্যালবাম করুক, দেখি তার কত বিক্রি হচ্ছে, পারবে। তার মানে একটা স্বতঃস্ফূর্ত ভাবে রবীন্দ্রনাথের গানেও ছিল, সেখান থেকে তাদের সঙ্গে কথা হয় যে আমার গানটা যেমন সে গাইছে তার মতো করে তো গাইবেই, সেই লিবার্টিটা তাকে দিতেই হবে। সে স্বরলিপিচ্যুত হচ্ছে কিন্তু গায়কই কেন আমি বাধা নিষেধ করবো, সে তো তার মৌলিকতা দিয়ে জায়গায় পৌঁছবে, এরকম জায়গা। তা আমি ফটোগ্রাফির ক্ষেত্রে বলি, যদি কম্পোজিশন বা কোনো কিছু খুব জরুরি, মানে একদম আনপার্টের মতন হয়। আর নিজের যদি চর্চা বলো, আমার বাণী বা জ্ঞানের মতন আমার সেটা অধিকার নেই। আমার ফটোগ্রাফিটা হচ্ছে 24/7, আমার আর কিছু করার নেই। আমি মজা করে বলি, মাঝে মাঝে কখনো রেগে গিয়ে দুঃখ করে আনন্দটাও বলি যে ওপরওয়ালা বললো যে তুমি সব করতে পারবে, ফটোগ্রাফি করতে পারবে না। আমি ট্রুলি বলছি আমি ভালো করে ভিক্ষাও করতে পারবো না, মা 2 দিন খাইনি, আমায় 2টো ভিক্ষা দেবে গো, সে স্কিলটা আমার নেই, অন্য যোগ্যতা তো পরের কথা। আমি ফটোগ্রাফি ছাড়া আর কেউ জানি না কি করে করতে হয়। গান শুনতে ভালো লাগে, সাহিত্য পড়তে ভালো লাগে, প্রবন্ধ নিবন্ধ পড়তে ভালো লাগে, নাটক দেখতে ভালো লাগে, গানের ক্লাসিক্যাল মিউজিক শুনতে ভালো লাগে, লোকগান শুনতে ভালো লাগে। আমার এরকমভাবে নেই। আমি মনে করি প্রত্যেকটা বিষয় আমাকে আমার ফটোগ্রাফির উপাদান দেয়। এখনো ছেলে মানুষের মতো, এই যে গত 3-4 দিন আগে যে 17 দিনের মধ্যপ্রদেশ ঘুরে এলাম, তাতে বলেছিল আমার জন্য এই গুরুদেবের মতো হয়ে করে আমার সেরা ঘর, সেরা খাবার, সেরা কিচ্ছু না। ট্রেন যখন ছাড়বে এবং বাইরে যদি দেখা যায় ট্রেন যেদিকে যাচ্ছে, যদি একটা সিট পাওয়া যায় খুব ভালো। আমি কখনো ওখানে ঢুলতে যাবো না, কেউ আমাকে ঢুলতে দেখে। প্রতিনিয়ত যখন ট্রেনটা ছুটছে এবং কম্পোজিশন মানে জায়গা পাল্টাচ্ছে, আমি এটা আমার প্র্যাকটিসের মতো আমি কম্পোজিশন সেট করতে যাই। এটা আমার যেদিন ক্যামেরা ধরেছি সেদিন কারো এটার জন্য চোখ আর ক্যামেরা এটা চোখন হয়ে যায়, অজান্তে হয়ে যায়। চোখটা যেই মুহূর্তে আমি যদি একটা জায়গা ওই জায়গাটা ধরুন আমি একরকম দেখছি, আপনার চোখ তো একদম। আমি বলছি এই ধরুন সামনে এতগুলো ছবি বানানো রয়েছে, আমি কনস্ট্যান্ট ওখানে দরজার সঙ্গে আমি কিন্তু অবচেতনে আবার হয়েই যাচ্ছে। এবার কেউ যদি করে, যখন এদের ক্লাস করতে ওদের এখানে স্যার এই জায়গাটা তো কম্পোজিশন খুঁজে পাচ্ছি না, আমাদের দিকে 5টা দিকে হয় কিনা
এবার কখনো কখনো স্যার আপনি কি করে দেখলেন, চেষ্টা করছি, আমাদের তো অনেকক্ষণ থেকে রেখেছি। এইগুলো কি শিখে করা যায় না? এইগুলো মানে এটা কি রকম বলবো, মানে এগুলো কি ধ্যান থেকে দেখ কিরকম জানো তো, তুমি খুঁজতে খুঁজতে হয়ে যায়। এই যে আমি বলছি 24/7, আমি কি কোনোদিন ভেবেছি মানে তুমি আমার মারধর করলেও যন্ত্রণাটা কমে গেলে আবার আমি ওদিকেই ভেঙে যাবো, এটা মানে হয়ে যায়। মানে এগুলো যে কোনো জায়গা, আমি বহু সুস্বাদুকে আমি মিশেছি, বহু সাহিত্যিককে মিশেছি, কাছ থেকে যেটা হয়ে যায়। আমি যখন আমাদের খুব নিজেদের মধ্যে গল্প হয় পরে ওটা চর্চা। গানের ক্ষেত্রেও আমি যেটা বলছি যে কানটা ভীষণ জরুরি, আবৃত্তি বলুন বা এই ধরনের এতে কান জরুরি, তাহলে ফটোগ্রাফির ক্ষেত্রে আমি দেখা জরুরি একদম। আমি ক্যামেরাটা তো তারপরে আসছে, আমি যদি না দেখি হবে না। আমি নীতিকটকের কথা কোট করে বলি, ভাবো ভাবা প্র্যাকটিস করো, আমি দেখো দেখা প্র্যাকটিস করো, মারা দেখা আগে। অন্যদিকে বলে আগে কানছেন তারপর টানছেন, তৈরি করতেই। তুমি ধরো আমি তো গান জানি না, কেউ এখানে লতা কোনটি কেউ গেল, কেউ হয়তো বাজে কি উল্টো পাল্টা শুনে গেছে, গানে সাড়ে আমার পাতা নিশা দেন না, কে বলে দিল গানটা তৈরি হয়। তার মানে কি আমার গানটা শোনার গান হচ্ছে, গাওয়ার গান হয়নি। কিন্তু যে বেসুরও গাইছে মানে সেকেন্ডের মধ্যে যত বড় শিল্পী গান যে পুরো ভুলভাল গাইছে, এটা বলা যায়। ছবিটা দেখতে দেখতে বলা যায়। আমরা বলি না কখনো এর মধ্যে একটি এক্সিবিশন শেষ হলো গতকাল, তার আগের দিন গান্ধী সেবা সদনে একটি ছেলে আছে, তাদের কেরিয়ার ওয়ান সিনেমা হল আছে, 3 পুরুষের স্টুডিও। একসময় কলকাতার কয়েকটি কাগজে ফ্রিল্যান্স করেছে, কিন্তু ওই জীবন প্রয় বললাম কিছু বদ সঙ্গে অন্য জায়গায় চলে যাওয়া, একদম দীর্ঘ শরীর এরকমভাবে এসছে। বলে স্যার কিছু ছবি দেখে দেবেন? নিশ্চয়ই। যখন ফোল্ডারটা হয়েছে ওকে বললাম যে এবার এক্সিবিশনে তুমি আমার প্রার্থী, আর তো ব্যালেন্স কম, কেন তুমি ফটোগ্রাফি ছেড়ে দিয়েছো, শুধু স্টুডিও ফটোগ্রাফি করো? তোমাদের এইসব গুণগুণ এখনো বিরাজমান। আমাদের একটা মেম্বারকে বোঝাতে পারি না একটা এক্সিবিশন দেখা কত জরুরি। ও ফটোগ্রাফি থেকে সরে গিয়ে 3 দিনের মধ্যে 3 দিনই এসে ও এক্সিবিশন দেখে যাচ্ছে এবং কুকুরে রয়েছে। আমি কোনো কুকুর হবে না, তোমার যা প্রোফাইল। এবার আমি একটুখানি একটি মেয়ে ওখানে ছিল, বলো স্যার আপনি দেখে বোঝান, এটা হচ্ছে একটা চাল টিপে যখন ভাতটা সেদ্ধ হয়েছে কিন্তু বোঝার মতো, তাহলে কি 50 বছর করবো? আমি দায়িত্ব নিয়ে ওকে বলছি যে ও ছেলেটি ফিরতে পারবে কিনা ওই জগৎ আমি জানি না। তার নেশা ভাঙ উল্টা পাল্টা গল্প বলার যেসব বন্ধু বান্ধব, ওদের ত্যাগ করলে হয়তো 1.5 বছর 3 বছর সময় লাগবে, চর্চা করবে। আমাদের তো অনেক ছোট ছেলে, কোনো প্রশ্নই নেই, এরকম হচ্ছে জায়গা। তার সঙ্গে কি ওর জিনগত দিক থেকে 3 পুরুষের স্টুডিও ব্যবসা, বোঝা যায়। এইবার ধরো ওকে বুঝতে পারছি যখন ফটোগ্রাফি ছেড়েও দিয়েছে তখন ওর চর্চা আছে। আর আমার এখানকার কাউকে ছোট না করে বলছি, এখনো স্টিল ফটোগ্রাফি করছে কিন্তু ফ্রেমিং সেন্স নেই, ও তো ভাবতেই পারছে না ওখানে, তার বাইরে। এই যে বলছি আমি ট্রেনে যেতে যেতে যে আমি ঘুমবো না, চোখ মেলে যাবে না, আমার ক্লান্তি নেই। কেউ আমাকে জিজ্ঞেস করো যে ট্রেনের আমার কোনো মেম্বারকে জিজ্ঞেস করো যে অতনুদা বসেছিল জানলার ধারে, ঘুমোতে গেছে। তোমায় ঘুমোতে দেবে না, ওটাই একেবারে তাই, একেবারে তাই। এখানেও যেদিন এই কদিন আগে ও জানে সকাল 6:30টার সময় কাজ শেষ হয়, সূর্য উঠে আলো না, এবার গাড়ি যাবে। আমি বললাম সেদিন আমার একটা কাজ, আমার দিদি মারা গেছেন, তার কাজে পৌঁছাতে হবে সকাল 10টার মধ্যে। 7টার সময় যখন শুয়েছি আমি বলছি তাড়াতাড়ি যাই, এবার ঘুমোতে হবে, 2-3 ঘন্টা টানতে পারবো না, ওই মধ্যিখানে সারাদিনে ঘুমোতে পারি না। তুমি ধর ওখানে করে যতটুকু কাজ হয়েছে এত, তখন 8টা 8:30 বিষয়ে ঘুম আসছে, অথচ জানি আমার 10টায় উঠে পড়তে হবে। তখনও বই পড়তে ইচ্ছে করছে, তখনও দুটো ছবি দেখতে ইচ্ছে করছে, কি টেনে নিয়ে যায়। এবং ঘটনাচক্রে তারপরের দিন রাত্রি যখন আমার খুব ঘুম আর দেখছি পারছি না, তখনও বেজে গেছে রাত 1টা। আর তখন একটা ফোন এসছে, আমি বললাম এবার আমি ঘুমোতে যাই, এবার বুঝতে পারছি এবার টানতে পারছি না, এবার ঘুম পেয়েছি, যাই বলে দেয়। তাহলে কি বলতো, এটা না আপনি চলে আসে, কোনো প্র্যাকটিস শেখা না। এবং মানে আমাদের আর্টের উৎপল দত্ত একটা অসাধারণ কথা বলতেন, ওরকম পণ্ডিত লোক তো কম এসছেন। উৎপল দত্তের অভিনয় বা কখনো হিন্দি সিনেমায় ভাড়ামি রেখেছেন কেউ কেউ হয়তো। উৎপল দত্তকে জিজ্ঞেস করছে ওর মতো বাগ্মী এবং পণ্ডিত মানুষ, মানে অভিনেতা উৎপল দত্তর থেকে মানে পণ্ডিত উৎপল দত্ত অনেক বড়। ওকে আমি জিজ্ঞেস করেছিল আর্ট কি, এক কথায় বলেছিল আর্ট হচ্ছে ডিসিপ্লিন। তখন একজন জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিনটা কি? এটা অসাধারণ উত্তর দিয়েছিল।
বললেন স্যাক্রিফাইস। যখন পরে দেখলাম আর্ট মানে একটা ডিসিপ্লিন, আর ডিসিপ্লিনটাকে মেনটেন করতে গেলে স্যাক্রিফাইস এটা মস্ত বড় জায়গা। তারা আজও যখন কথা বলছে এটা কোনো নিজের দিকে ঝোল টানার জন্য নয়। আমি ফার্স্ট স্যাক্রিফাইস করি আমার নিজের, সবাই জানে যে খাওয়াটা কোনো না, যে তোমার যতটুকু প্রোটিন ভিটামিন খাওয়াটা একটু হলেই হলো, ব্যাস ঠিক আছে। তারপর হচ্ছে আনুষঙ্গিক অন্যান্য কাজ, আমার সবার থেকে ওদের চাহিদা থাকে, ওরা জানে আমার সঙ্গে যারা কাজ করে, যাই করি আমাকে যদি সবচেয়ে সুবিধা হয় দিনে অন্তত একবার স্নান করতে দিস বেশি সময় ধরে, আর তারপরে যদি হয় সারাদিন অন্তত 6 ঘন্টা কম, ব্যাস এইটুকুনি চাহিদা। আজকে তোমাদের সঙ্গে বসে আছি, গুরুত্ব পরের কথা, এই যে স্যাক্রিফাইসের কথা বলছি, আমার মনে হচ্ছে তোমাদের মাধ্যমে আমি অন্তত একজন মানুষের কাছে পৌঁছবো, একজন সত্যি করে শিল্পীর কাছে পৌঁছবে, আগামীতে জগৎ কাঁপাবে। আমি তার জন্য স্যাক্রিফাইস করলাম যে যদি কোনো কারণে এই উল্টোপাল্টা কথা শুনতে শুনতে তার জীবনে কোনো একটা রসদ খুঁজে পায়, আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা কীট থেকে, আমি ধন্য, আর কিছু না। এর জন্য কোনো আমি বিশাল করে ফেলেছিলাম, এটা আমার ত্যাগ। আমি বলছি যে ওপরওয়ালা আমাকে দিয়েছে, আমি একজন সোশ্যাল বিইং, একটা আর্টিস্টের সোশ্যাল কমিটমেন্ট থাকে যে সমাজ আমার গেলে নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলির মতো আমাকে কেউ না ছেঁকে ধরলেও আমার ফিল্ডে কখনো কখনো তো কিছু মানুষের ভালোবাসা, শ্রদ্ধা কিছু পেয়ে থাকি, তা আমার কিছু দোয়ার থাকবে না তাদের, শুধু নিজের দিকেই ঝোল টেনে যাব, এটা কি বলে নাকি? স্বামীজির একটা অসাধারণ কথা আছে, মানি আমাকে এরকম ভাবে, প্রাচ্য পাশ্চাত্যের কথা গিয়ে বলছেন, প্রাচ্য কি আমি জানি, তোমায় শেখাবো কেন, তুমি যদি শিখে ফেলো, থার্ড আই শিখে গেলে তুমি যদি ফোর্থ আই করে ফেলো। পাশ্চাত্য কি বলছে, আমি শিখেছি তোমায় তাড়াতাড়ি শিখিয়ে দিই, তোমায় তাড়াতাড়ি শেখাতে পারলে আমি যেদিন থাকবো না তুমি আমার পতাকা নিয়ে দৌড়বে, অন্যরা মরে গেছে আমি তখনও বেঁচে আছি। দুটো শিক্ষা পদ্ধতি স্বামীজি সেই সময় বলছেন, প্রাচ্য আর পাশ্চাত্য এইভাবে ডিফাইন করছে। স্বামীজি আমাদের সতর্ক করেছেন, আমি কোনো ধর্মীয় ব্যাখ্যা থেকে বলছি না, যখন ক্লাস করতে বলি তাই তো পাশার সময় একটু আগে বলছিল, দাদা পেছনটা ব্লার করতে হবে বা আপনি দুটো দিক দিয়ে আমি প্যানিং করে করতে পারি, এটা আউটার ফোকাস অন্য হবে। ও বলার সময় বলে চলো তুমি এখনই দেখাচ্ছি, বলতাম ঠিক আছে পরে করবো, একদিন ক্লাস শেষ হয়, সামান্য বিষয়, কি গেল কিচ্ছু জানে না। ওর ওই তখন খিদে পেয়েছে, আমি যদি ক্ষুধাটা দিতে পারি, আর উপরে বললাম ওই যে ওপরওয়ালা জানে, তার মানে আমার যেদিন খিদে পাবে ওপরওয়ালা আরেকজনকে নিয়ে আমাকে পাঠিয়ে দেবে, যে তুমি তো ওই ছেলেটা জানতে চাইছিল পেছনটা কি করে ব্লার করবে, ওর কতটা দিকে ফটোগ্রাফি ডেপথ আছে বলে আমি জটিলতায় গেলাম না, সিম্পল দেখ এটা করে এটা হওয়া যায়, এক্ষুনি করা যায়, তার মানে কি ওকে শক্তি দেওয়া যে আমি পারি। এবার ধরো ও কি এখানে আসার আগে আর কোনো ফটোগ্রাফার দেখেননি, হঠাৎ অনুপাল ইচ্ছে গেল কেন, তো আমায় টেস্ট করার জন্য বলেনি, তার মানে মনে হয়েছে এই লোকটাকে প্রশ্ন করা যেতে পারে, মানে হার্ট হবেন না বা চার্জ করবেন, ঠিক আছে হয়েছে কোনো অসুবিধা নেই, এরকম জায়গা আর কি। আমি বলি সকলের এরকম করা উচিত, যে কোনো শিল্প মাধ্যমে এটা হলে পরে না, মানে আগামী প্রজন্ম কিন্তু অনেক কিছু পাবে, শুধু তাদের দোষ দিয়েও তো লাভ নেই। মানে আপনাদের মতো মানুষজন যদি এরকম অনুপ্রাণিত করেন, সেক্ষেত্রে নিজের এক্সপেরিয়েন্সটা কি বলতো, আমি অনেক বড় কথা আমি বলছি, হ্যাঁ শেয়ার করেন, যদি শেয়ার করেন আরো সাধারণ এরকম ধরো, আমি বলছি কিরকম ধরো, একটা মোমবাতি জ্বলছে, আমি হাত দিতে গেছিলাম, ছ্যাঁকা খেয়েছি, আমি ওদের করিস না, তুই ছ্যাঁকা খাবি কিন্তু, তার মানে আমার যেটা ধাক্কা খেয়েছি ওখানে যাস না, লোকটা কিন্তু চিটিংবাজ, ওই লোকটা কিন্তু এবার কোনো একটা জায়গায় আমি ওখানে ওই মোমবাতিতে যখন হাত তুলে খুব উষ্ণতা পেয়েছি, লোকটা খুব ভালো, ওই আগুনই ওর কাছে যায়, তুই উষ্ণতা পাবি, ঠিক পথে জায়গা দেখিয়ে দাও, আর কিচ্ছু না পথটাকে, এই জায়গাটা আমি বলি কিচ্ছু না, আর না করতে করতে এটা যেমন প্রচুর ভালো ভালো ছেলে আছে, আমাদের ছেলে মেয়ে মানে এই জগতে আছে, যারা সত্যি করে ফটোগ্রাফি করতে চাইছে, শিল্প শোনাচ্ছে। একটু আগে যখন যার কথা বলছিলাম আমাদেরই একজন ছাত্র সুভাষের কথা, এরকমও আছে, এবার খুঁজে না, এত এরা সংখ্যায় কমে যাচ্ছে,
এরা অনেক সময় ওরা তো লড়াই করছে, অনেক সময় কনফিউজড হয়ে যায়, স্যার আমি ভুল করছি না তো, স্যার এই কথা ঠিক আছে তো। কখনো কখনো ও যেভাবে চার্জ করতে পারে, আমি এখন বলবো স্যার বলে দেবেন ওরকমভাবে, এরই বড় কনসার্ন। তাকে লেকচার দিতে দেখেছি, বলে আমার কত সম্মান দক্ষিণা দেবে, বিশাল কনসার্ন। কলকাতার তুমি এখান থেকে হাতিবাগান পর্যন্ত তাদের হোর্ডিংয়ে ভর্তি। তো বলছি আপনারা এরকম বিজ্ঞাপন করেন, সব করেন, তাতে অন্যান্য ব্যবসা কোটি কোটি ভারতবর্ষে একটা বিজনেস ম্যাগনেট। একটা বলছে আপনাদের লজ্জা করে না, আমার মধ্যে একজন কি বলে আপনি সম্মান দক্ষিণে দিতে পারবেন না, আপনাদের নাকি পয়সা নেই, তা করেন কেন? আমি তুমি এরকম বলে দিলে স্যার আপনি এরকম যাবেন না, এর আগে আপনি দুটো করে এসেছেন, কি ওদের থেকে পয়সা চাইবে? তো শিল্পকলা বলছে, শিল্পকলা ছেড়ে দিল, ওটা তাদের ছোটো অ্যাকাউন্ট, ওর যেখান থেকে ফান্ডিং হচ্ছে কোটি 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 টাকা, ইউপ্লেসড হবে কেন? এই বাদরা বৈদ্রাম হবে কেন? এটাই তো পরবর্তীকালে শিল্পীদের সম্মান দেবে না, যাবেন না একদম। ওকে তখন বলে এই প্রজন্ম, তোমাদের এই প্রজন্মের সাহস তুমি জিজ্ঞেস করি, আমরা পারলাম না, কি মনে করবে, দেখ ওটার জন্য বোঝায় লেকচারের জন্য এই টাকা লাগবে, ওগুলো লাগবে, ওইরকম করা যায় না। এবারে যেটা যেটা সুবিধা হবে দেবেন, না হবে দেবেন, এরকম ধরনের। 1942 লাভ স্টোরিতে ক্যামেরার ব্যবহারটা যদি একটুখানি বলে। আচ্ছা আচ্ছা, ক্যামেরার ব্যবহার না খুব ভালো। আমি যেটা বলি এটা অন্যভাবে, স্টিল ফটো। আমি জানি না তোমার কোথা থেকে শুনেছ, আমাদের স্টিল ফটোগ্রাফাররা কখনো কখনো আমাদের এখানকার মেম্বাররা প্রচুর সিনেমা দেখে, মানে কিন্তু মনের মধ্যে গ্রহণ করে। আমি বলি আমি খুব কম দেখি, বিভৎস ফুটিয়ে দেখি। আমি যেটা নেবে সেটা হজম করবো, আগে ঠিক করে নেবো সিনেমাটা যাবে কি যাবে না, সেটা কোনো ভালো মানুষের থেকে জেনে নেবে আগে। 1942 লাভ স্টোরি যখন দেখতে যাই আর কি, একবারে কমার্শিয়াল ছবি, আমি এখানে গদার ট্রুপো, বার্গম্যান, আন্তোনিওনি, আইজেনস্টাইন এসব কথা বলছি না, সকলের মাথার উপর দেওয়াবে পাণ্ডিত্য দেখাচ্ছে, একদম সাদা। আমার তো এখানে অনেক রকম ছেলে মেয়ে আসে, আমি যাও 1942 লাভ স্টোরি